মেয়ে এবং তার স্বামী তার নাকি ডাইনি হয়েছে। তারপরে ডাইনি হয়েছে মানে আবার কি, তো অদ্ভুত কথা, ডাইনি হয়েছে। এক্সক্রিটা তাদেরকে দিয়ে খাওয়ানো হয়েছে, যারা ওই গ্রামের অসুস্থ মানুষের এক্সক্রিটা খাওয়ানো হয়েছে হাজব্যান্ড ওয়াইফকে, মানে প্রস্রাব পায়খানা এইসব খাওয়ানো হয়েছে আর কি। মাঝে মাঝে ওই গ্রামের বাড়িতে যায়, ও গিয়ে ওই বউটিকে বলে যে তুমি আমার সাথে দেখা করো সন্ধ্যেবেলা। তখন ও রিফিউজ করে যে না, আমি তো যাবো না। তখন বলো ঠিক আছে, তুই যাবি না তো দেখবি, তোকে তোকে গ্রামেই থাকতে দেবো না। পশ্চিমবঙ্গে ট্যুরিজম বলতে গেলেই প্রথমেই বুঝে নিই যে নর্থ বেঙ্গল আর ওই অংশটা, কিন্তু এছাড়া অন্য অংশে কি ট্যুরিজম ডেভেলপ করার যথেষ্ট সুবিধা আছে? জয়চণ্ডী পাহাড়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার ভেতর দিকে মাটির তলা দিয়ে একটা চলে গেছে, সুড়ঙ্গ। সেখানে ঢুকে যদি দেখা যায় তো এক সাধু ওখানে বসতেন, তো তার সেই ত্রিশূলও আছে, সব কিছুই আছে, কিন্তু কেউ ঢোকে না। শুধু পুরুলিয়াতে জেলাতেই ওই ইয়েতে ওখানে 4খানা মাইন্স আছে, কয়লা খনি। তো সেগুলোর একটা ভালো প্রসপেক্ট আছে। সে বুদ্ধ পূর্ণিমার দিনে শিকার উৎসব হয়, ওটা খুব একটা বড় উৎসব ট্রাইবেলদের মধ্যে। সে ট্রাইবেলরা আসে উড়িষ্যা থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে, বিভিন্ন ট্রাইবেল তারা লোক আসে, শিকার করে ওরা ওখানে বসে খাওয়া দাওয়া করে। ও 2 দিন আগের থেকে আসে। অস্কার ওয়াইল্ডের একটা বই, অস্কার ওয়াইল্ড মানে যার লেখা গল্প হচ্ছে সেই সেলফিশ জায়েন্ট। তো কিরোকে উনি বললেন যে আমি কিরোকে একদিন হাত দেখাবো। অস্কার ওয়াইল্ড তো তার কাছে গিয়ে বসে হাত দেখাবেন না, তো বললো আমি পর্দার পিছনে থাকবো, পর্দার পিছন থেকে আমি ওখানে হাতটা দেখাবো। তো কিরোর কী করার আছে, কিরো হাত দেখেছেন জায়গা ওইখান থেকে পিছন থেকে। তো উনি বললেন যে দেখো, তুমি সাহিত্যে অনেক নাম করবে, কিন্তু সাহিত্যে তোমার পতনও হবে। জল কোথা থেকে খাবে বলছে, ওই যে দেখছেন ডোবাটা ওখান থেকে। তো বললে বিশ্বাস করবেন না, আমার মাথা নত হয়ে গেছিলো যে আমরা কী রকম সমাজে বাস করি, এখনও লোকেরা আমাদের ডোবার জল খায়। তা আমি বললাম যে আমি তখনই ডিসিশন নিলাম যে আমি উইদিন 7 days আমি এখানে কল বসাবো। আজকের গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা অনুষ্ঠানে আমরা একটু ভারী বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রশাসনিক কাজকর্ম। তাও যদি আবার হয় সরকারি প্রশাসনের কাজকর্ম, তাহলে তো ব্যাপার আরও গম্ভীর এবং গুরুতর হয়ে ওঠে। আমাদের খুবই সৌভাগ্য, আজকে আমরা সঙ্গে পেয়েছি একজন প্রাক্তন WBCS অফিসারকে, যিনি তার কর্মজীবনের রুরাল বা গ্রাম, পশ্চিমবঙ্গের গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চল দেখেছেন এবং সেই সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। নানান রকমের বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাগুলো উনি আমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেবেন, সেই গল্পেই আমরা আজকে শুনব। আজকে আমাদের পর্বে আমরা স্বাগত জানাচ্ছি শ্রী চুনিলাল মুখার্জিকে। নমস্কার স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং আপনার কাছ থেকে অনেক গল্প শুনবো বলে আমরা মুখিয়ে আছি। তা আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে একজন WBCS অফিসারের যে কর্মজীবনের যে যাত্রাটা, সেটা কিভাবে শুরু হয়? WBCS পাস করার পরে আমাদের ট্রেনিংয়ে থাকতে হয়। ট্রেনিংয়ে আমাদের 2 বছরের খুব রিগরাস ট্রেনিং হয়। তার মধ্যে ল্যান্ড ট্রেনিংও আছে, তাতে সমস্ত রকম অন্য সেন্ট্রাল সার্ভিসে যারা আছেন তাদেরকেও যেতে হয়, আমাদেরও যেতে হয়। পুলিশে IPS অফিসার, IAS অফিসার, BCS অফিসারদের নিয়ে ট্রেনিংটা হয়। তো সেটা খুব রিগরাস ট্রেনিং, কারণ আমাদের যে কোনো ডিপার্টমেন্টেই কাজ করতে হতে পারে। আমাদের এমনও হয়েছে যে ওই ভোর 4টের সময় আমাদের বেল দিত শীতকালে। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে আমাদের ক্যাম্প হয়েছিল। ক্যাম্প অবশ্য খুবই ভালো ক্যাম্প, মানে এমনি অন্য কোনো অসুবিধা ছিল না, কিন্তু এই ভোরে উঠতে হতো। তারপর দিয়ে আমাদের সাইকেল দেওয়া হয়েছিল, হাফ প্যান্ট পরে ওই মাঠে গিয়ে সবাইকেই, মানে পরে যিনি চিফ সেক্রেটারি হয়েছেন তাকেও যেতে হয়েছে। তো ওইখানে গিয়ে আমাদের চেন টেনে টেনে মাপতে হতো, এবং কিছু কিছু ছেলে শুয়ে থাকতো ক্যাম্পে, তারা ভাবতে এড়িয়ে যাবে, কিন্তু তার ভেতরে আবার ঢুকে চেক করা হতো যে অফিসার আছে না বেরিয়েছে। খুব কড়াকড়ি করতেন আর কি। তো এটা হচ্ছে ফার্স্ট, এটা 2 বছরের ট্রেনিং। গ্রামে যেতে হয়, গ্রামে গিয়ে তাদের সাথে কাজ করতে হয়। তারপরে এবারে আমরা যখন ফিরে এসে আমাদের বিভিন্ন রকম কাজ করতে হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কোর্টে বসতে হয় আমাদের। তারপরে বিভিন্ন রকম, সেটাও কিছুদিন করার পরে আমাদের ব্লকে চলে যেতে হয়। এবারে ব্লকে যখন আমি চাকরিতে ঢুকেছিলাম, তখন ব্লক তো একটু মানে প্রত্যন্ত জায়গায় থাকতো, লোকে যে অ্যাভয়েড করার চেষ্টা করতো যে না গেলেই ভালো হয়।
তা আমি অবশ্য সেরকম কোনো চেষ্টাও করিনি, কিছু না, বলে যেখানে আমাকে দেবে আমি চলে যাবো, তো চাকরি জেনেই এসেছি। তা আমার পোস্টিং হয়েছিল কন্টাই 2 হচ্ছে খুব মানে এমনি জায়গাটা খুব ইন্টিরিয়ার। তো জায়গাতে আমি গিয়ে তো আমি তো খোলা মন নিয়ে গেছি, আমার কাছে সব জায়গায় ভালো লেগেছে। তো ওটা একদম মানে বে অফ বেঙ্গলের পাশেই। তো ওখানে এই জায়গাটা বিখ্যাত যে বঙ্কিমচন্দ্রের যে কপালকুণ্ডলাকে সাথে নবকুমারের দেখা হয়েছিল ওই জায়গাতে। ওটার নাম হচ্ছে রসুলপুরের মোহনা, গ্রামটার নাম হচ্ছে দারিয়াপুর। তো আমি ওখানে ছিলাম। তো ওখানে বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা কোম্পানিরা কলকাতা থেকে যেতেন, গিয়ে ওখানে শুটিং ফুটিং করতেন, এগুলো ছিল। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা। আমি একটা ছোট ঘটনার কথা বলি, যে ওটাকে ওই যে বালিয়াড়ির উপরে প্রচুর তরমুজ চাষ হয়। তো আমি যখন ব্লকে আছি তখন আমাদের বিভিন্ন জায়গায় টিউবওয়েল হয়, টিউবগুলো তুলে রাখা হয়, টিউবওয়েলের পাইপগুলো। তো সেগুলো কিছুটা রিইউজ হয়। তো একটি লোক একদিন এসছে বিকেলবেলা, তখন কোন মাস হবে, এই শীতকাল, ডিসেম্বর জানুয়ারি কম হবে, এসে খুব বিনীতভাবে দাঁড়িয়ে আছে। আপনি কী বলবেন, আপনি বলুন আমাকে। তো বললেন আমাকে একটা পাইপ দেবেন। তো পাইপ নিয়ে কী করবেন, বলে আমি তরমুজ চাষ করব, ওখানে মাটিতে বসাবে করবে। তা আমি একটু গম্ভীর হয়ে বললাম দিতে পারি, কিন্তু আপনি লিখিতভাবে দিন আমাকে দরখাস্ত। ওগুলো মানে ওখানে বার্ডেন হয়ে পড়ে আছে আমাদের। তো উনি সেভাবেই দিলেন। আমি বললাম আপনাকে কিন্তু ফেরত দিতে হবে। বলে হ্যাঁ দিয়ে যাবো। তো আমি বললাম ঠিক আছে, আপনি বেছে নিয়ে যান, যেগুলো লাগবে আপনি নিয়ে যান। আমার অফিসের লোককে বললাম যে যা নেবে উনি দিয়ে দেবেন, আমরাও চাই দিয়ে দিতে। তো ভদ্রলোক চলে গেল। এবারে আরেকদিন মে মাসের ঘটনা, বিকেলবেলায়। তা আমি এরকম উঠতে যাবো, তখন আমার পিয়ন বলছে একজন দেখা করবে আপনার সাথে, আমি আসতে বলবো। তো এক ভদ্রলোক গেলে এসে বলে যে আপনি আমাকে পাইপ দিয়েছিলেন। তাহলে হ্যাঁ পাইপ দিয়েছিল, আমার মনে আছে, আপনি ফেরত দিচ্ছেন তো? বলে হ্যাঁ। তাহলে আপনি ভবিষ্যতেও নিয়ে যাবেন? তো বললো হ্যাঁ। তো চুপচাপ দাঁড়িয়ে আছে। বলো কী বলো, আর কিছু বলবেন? বলে হ্যাঁ আমি আপনার জন্য তরমুজ এনেছিলাম। আপনি তরমুজ কেন এনেছেন? বললো আপনি আমাকে পাইপ দিয়েছেন। ওই তরমুজ তো মানে পাইপ তো আমার নয়, তাই তো সরকারের, আমি তাহলে দেবার কে? আপনি তরমুজ নিয়ে যান, আপনি বাজারে বিক্রি করবেন। বললো না না আপনার জন্য এনেছি, নিতে হবে আপনাকে। তো যাই হোক, সে আমাকে বললো, গাড়িতে তুলে দিল। আমি বাড়িতে এলাম। বাড়িতে আমার মিসেস আর আমার বাচ্চা তখন খুবই ছোটো। তো আমার গাড়ি থেকে নামিয়ে আমি দেখছি যে আমাকে 4টা 5টা তরমুজ দিয়েছে। প্রতিটা তরমুজের ওজন হচ্ছে 5 কিলো মিনিমাম। 25 কিলো তরমুজ ভিডিওকে ভালোবেসে খেতে দিয়েছে। চিন্তা করে আমি কী করবো। তো এরকম নানা রকম ভালো অভিজ্ঞতা আমার জীবনে হয়েছে। এরকম অনেক ঘটনা আমি বলতে পারি। তো আমার জন্য ব্লক অফিস একদিনও খারাপ লাগেনি। আমি সিঙ্গেল ব্লক করেছি, লোককে 2-3টে ব্লক করতে হয়। আমি কিন্তু একটা ব্লকেই 4 বছর ছিলাম, তারপর আমি উঠে চলে আসি ওখান থেকে। এরকম বিভিন্ন গ্রামের মধ্যে আমার নানা রকমের আছে ঘটনা। এবারে আমি পুরুলিয়া সম্বন্ধে বলি। তো পুরুলিয়াতে আমি তখন এসডিও। তো এসডিও মানে তো বিডিও থেকে একটু সিনিয়র অফিসার। তো ওখানে আমার কাছে একটা দরখাস্ত এলো মানে আমি ডিএমের সাথে দেখা করতে গেছিলাম। ডিএম আমাকে হাতে একটা দিলেন, বলে যে এটা তুমি পড়ে দেখো। আমি পড়লাম যে একটি মেয়ে, ওখানে কাশীপুর বলে একটা ব্লক আছে, সেখানে একটি মেয়ে এবং তার স্বামী, তার নাকি ডাইনি হয়েছে। তাহলে ডাইনি হয়েছে মানে আবার কি, তো অদ্ভুত কথা, ডাইনি হয়েছে। তো তাতে লেখা আছে যে এরা ডাইনি হয়েছে, তো ওদেরকে ফাইন দেওয়া হবে ইত্যাদি নানা রকম অনেক কিছু লেখা আছে। তো সাঁওতালদের ওখানে ওই কমিউনিটি উনি বিলং করেন। তো ওরা বিচার টিচার করে ওকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তা বললাম যে দোষী সাব্যস্ত হলেই তো হবে না। তা দোষী সাব্যস্ত আবার অনেক মজা আছে। প্রথম কথা, তাদের ফাইন দিতে হয়েছে। তারপরে 2 নম্বর হচ্ছে তাদের এক্সক্রিটা তাদেরকে দিয়ে খাওয়ানো হয়েছে। যারা ওই গ্রামের অসুস্থ মানুষের এক্সক্রিটা খাওয়ানো হয়েছে হাজব্যান্ড ওয়াইফকে, মানে প্রস্রাব পায়খানা এইসব খাওয়ানো হয়েছে আর কি। তা বলে এটা কি সভ্য দেশ না আমরা অসভ্য দেশে বাস করি? এই ধরনের মানুষের সাথে ব্যবহার করা যায়? তা আমি সাথে সাথে ওখানে থানার অফিসারদের ডাকলাম, ডেকে বললাম যে এই জিনিস কি আপনারা চান যে আমি সহ্য করব না আপনারা করবেন? তারা বললো না, আপনি যা বলবেন তাই হবে। তা আমরা ঠিক আছে, ওটাকে বন্ধ আমি করবই। তারপরে আর তাছাড়া মানে সাঁওতালদের কোনো অধিকার নেই আরেকটা মিটিং করা, ফাইন করার। ফাইন করার জন্য কোর্ট আছে। এইবারে সেইটা করা হয়েছিল। আমি খুব স্টার্ন অ্যাকশন নিয়েছিলাম, প্রচুর ফোর্স নামিয়ে ওই দুটোকে বন্ধ করেছিলাম।
এইটা হচ্ছে এবারে কেন হয়েছিল সেই মেয়েটি ডাইনি হঠাৎ কেন হলো, গ্রামে তো রোগ জ্বালা হয়ই। এইবারে আমি আরও গভীরে গেলাম, সেটা হচ্ছে যে ওই যে মেয়েটি এবং ওর হাজব্যান্ড, তো ওদের ওই মেয়েটি বর্ধমান জেলায় ধান কাটতে যায়, আবার ধান টান কাটা হলে ফিরে আসে, ও ধান লাগাতেও যায়, ধান কাটতেও কেটে আবার ফিরে আসে। তো ওই গ্রামে একটি ছেলে থাকে, ছেলেটি খুব নয়, খুব লেখাপড়া জানে না। এখানে সাঁকরাইল বলে একটা যে জায়গা আছে, ওইখানে ও একটা জুট মিলে কাজ করে, হাতে কাঁচা পয়সা আছে। মাঝে মাঝে ওই গ্রামের বাড়িতে যায়, ও গিয়ে ওই বউটিকে বলে যে তুমি আমার সাথে দেখা করো সন্ধ্যেবেলা। তখন ও রিফিউজ করে যে না, আমি তো যাবো না। তখন বলো ঠিক আছে, তুই যাবি না তো দেখবি, তোকে গ্রামেই থাকতে দেবো না বলে সে তখন ওর টাকা দিয়ে বিভিন্ন লোককে কিনে নেয়। কিনে নিয়ে ওরা বলে যে এটা কি একটা গ্রামে তো রোগ জ্বালা হচ্ছেই, তোমরা দেখছো এটা কিন্তু সারছে না, তাহলে আমরা গিরিডি একবার যাই, গিরিডিতে গুনিনের সাথে কথা বলি। ও তার আগেই গুনিনের সাথে গিয়ে কথা বলে এসেছে যে তুমি বলবে আমরা লোক নিয়ে আসবো গ্রাম থেকে। ও গ্রাম থেকে লোক নিয়ে গেছে, দিয়ে গুনিনের কাছে গেছে, গুনিনকেও টাকা খাওয়ানো হয়েছে। দিয়ে সে বলে দিয়েছে যে একটা মন্দির আছে ছোট, তার পাশে একটা আছে, নারকেল গাছ আছে, তাতে বাজ পড়েছিল। ওই মেয়েটি প্রায় সবুজ শাড়ি পরে, ওদের গরিব মানুষের সবুজ শাড়ি ছাড়া আর কী হবে, একটা দুটো আছে। তো এইভাবেও আইডেন্টিফাই করে দিয়েছে, বলে ওই মেয়েটি হচ্ছে ডাইনি। এইবারে তো মজা, গ্রামের লোক ওই মেয়েটিকে শাস্তি দেবেই। তো এই হয়েছিল ঘটনা। তো সেটা কিন্তু আমি বন্ধ করতে পেরেছিলাম। তো এরকম নানা ধরনের ঘটনা ঘটেছে আমার সাথে আর কি। তো আমার কিন্তু খারাপ লাগেনি, জেলা প্রশাসন কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো বিভিন্ন লোকের উপকারও করা যায়, আমরা কেউ একটু উঁচু নাক নিয়ে বাস করি বলে আমরা এড়িয়ে যাই, কিন্তু করার মতো অনেক কিছু রয়েছে। গরিব মানুষরা আসে, তাদেরকে যদি একটু আমরা দেখি তো তো খুব মানে তারা খুব আনন্দিত হয় আর কি। পশ্চিমবঙ্গে যে ট্যুরিজম অপরচুনিটিস বা পসিবিলিটিসটা কীরকম আছে বলে আপনার মনে হয়? কারণ আমরা পশ্চিমবঙ্গে ট্যুরিজম বলতে গেলেই প্রথমেই বুঝে নিই যে নর্থ বেঙ্গল আর ওই অংশটা, কিন্তু এছাড়া অন্য অংশে কি ট্যুরিজম ডেভেলপ করার যথেষ্ট সুবিধা আছে? দেখুন, কয়েকটা রাজ্য আছে, যেমন গোয়া, তার মেন ইনকাম হচ্ছে ট্যুরিজম। সিকিম, মেন ইনকাম ট্যুরিজম। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ কেন পিছিয়ে থাকবে? এটা আমি দেখলাম যে আমাকে একটা করতে হবে। পুরুলিয়া জেলায় থাকি, তখন আমাদের পুরুলিয়া জেলাটাকেই আমি হাইলাইট করি। অন্য লেভেলে যারা উপরে মাথার উপরে আছে তারা গোটা পশ্চিমবঙ্গকে নিয়ে ভাববেন, আমি পুরুলিয়াকে হাইলাইট করলাম যে পুরুলিয়াতে কী আছে। পুরুলিয়াতে অনেক কিছু জিনিস আছে। পুরুলিয়াতে হচ্ছে প্রথম কথা যে আমার ফিল্মটা আমি একটা ডকুমেন্টারি ছবিও করেছিলাম, কিন্তু ছবিতে আমি হাততালি পেয়েছিলাম অনেক, কিন্তু তার বেশি কিছু আমার উপার্জন হয়নি কেউ, এবং সেই ফিল্মটার কোনো আমার উদ্দেশ্য এতটুকু ফুলফিল হয়নি। মানে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে চেয়েছিলেন একটা, হ্যাঁ, গভর্নমেন্টের ট্যুরিজম প্রমোট করতে চেয়েছিলাম যে গ্রামের মানুষ গরিব, তাদের যদি 1% আমি লোকের আমি উপকার করতে পারি, সেটা আমি চেষ্টা করেছিলাম। তো ফিল্মটা হচ্ছে যে যখন একটা লোক রাঁচি থেকে আসছে, যেটা ক্যামেরার মাধ্যমে দেখানো হচ্ছে, তো ওইখান থেকে তারপরে নদীটা পেরোলে, সুবর্ণরেখা নদী পেরোলেই হচ্ছে পুরুলিয়াতে ও ঢুকে যায়। সুবর্ণরেখা নদীটা কিন্তু সার্থক নামা নদী, কারণ এখানে সোনার দানা পাওয়া যায়। ওই গ্রামের গরিব মানুষরা তারা গামছা দিয়ে ছেঁকে ওগুলো করে। তো এইটা ছাড়াও এটা তো আছেই, সুন্দর একটা জায়গা ওখান থেকে রাঁচি চলে যাচ্ছেন, পাহাড় আছে, জালদার পাহাড়, তারপরে আরও ভালো ভালো পাহাড় আছে, অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার ভেতর দিকে মাটির তলা দিয়ে একটা চলে গেছে, সুড়ঙ্গ। সেখানে ঢুকে যদি দেখা যায় তো এক সাধু ওখানে বসতেন। তো তার সেই ত্রিশূলও আছে, সব কিছুই আছে, কিন্তু কেউ ঢোকে না। তো এবং জয়চণ্ডী পাহাড়ের যে মানে পাথরটা, সেটা সমকক্ষ পাথর পাওয়া যায় ইটালিতে। সেই যে পাথরের পলিশিং করে টেবিল বানানো বা ইত্যাদি, সেগুলো খুব ভালো একটা প্রসপেক্ট আছে। সেটা করতে চেয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, কিছুদিন করেছিল, তারপর বন্ধ হয়ে যায়, কিছু হয়নি আর। এসব ঘটনা 92 সালের ঘটনা। তো এছাড়া রয়েছে যে লাক্ষার চাষে অন্তত 50,000 লোক পুরুলিয়াতে এনগেজড, এবং লাক্ষা দিয়ে অনেক কিছু রং তৈরি হয়। আপেলগুলো দেখবেন, আপেলে একটা রং দেওয়া থাকে, একটা মানে কোটিং দেওয়া থাকে, ওটা কিন্তু লাক্ষা। এবং অনেক ইউজ হচ্ছে, চুড়ি, খেলনা, এসব বিভিন্ন রকম তৈরি হয়। তো এইটা একটা হলো। তারপরে পুরুলিয়ার বিখ্যাত জিনিস হচ্ছে মুখোশ তো আমরা কলকাতার লোকেরা সব বাড়িতে বাড়িতে সাজিয়ে রাখি, এবং বহু ইন্ডাস্ট্রি পুরুলিয়াতে আছে।
এই কাঠের জিনিস তৈরি করা, তারপরে তসর, রঘুনাথপুরের তসর, কিন্তু সেগুলোকে খুব মন দেওয়া হয় না, ওই যেটুকু লোকাল মার্কেট সেটুকুই। আরও কিছু প্রসপেক্ট আছে ওখানে। তো তারপরে হচ্ছে যে কতগুলো জিনিস আছে যেগুলো অন্য জেলায় নেই, যেমন শুধু পুরুলিয়াতে জেলাতেই ওই ইয়েতে ওখানে 4খানা মাইন্স আছে, কয়লা খনি। তো সেগুলো একটা ভালো প্রসপেক্ট আছে। ডিভিশনাল রেলওয়ে অফিস আছে আদ্রাতে, পুরুলিয়ায়। তারপর পুরুলিয়াতে ভালো ভালো স্কুল আছে, যেমন সৈনিক স্কুল পুরুলিয়া, রামকৃষ্ণ মিশন পুরুলিয়া, অ্যাসেম্বলি অফ গড চার্চ, ভালো ভালো স্কুল আছে। যদিও ওইসব স্কুলে যারা পড়ে তারা বাইরের ছেলে, পুরুলিয়ার ছেলে মেয়ে কেউ পড়ে না। তো এইসব বিভিন্ন রকম অ্যাট্রাকশন আছে পুরুলিয়াতে। এছাড়া হচ্ছে ছৌ ড্যান্স, ইটস অ্যান এক্সপোর্টেড আইটেম, বিদেশেই যায়, বিদেশে বিভিন্ন জায়গায় সব কিছু হয়, তাকে দেখানো হয়, এবং পুরুলিয়ার গর্ব, সেটাকে আমরা আরও বেশি প্রমোট করতে পারি। তো পুরুলিয়াতে দেখার জায়গা প্রচুর আছে, কিন্তু সেগুলোকে প্রমোশন হয়নি, কারণ বিভিন্ন বন জঙ্গল পাহাড় নদী সবই আছে, মানুষজনও খুব ভালো, তো সেটাকে করতে পারতো। যাতায়াতটা কি একটু অসুবিধা হয়? যাতায়াতের এখন তো কোনো অসুবিধাই নেই, আমি যখন ছিলাম তখনও কোনো অসুবিধা নেই, কারণ ওই যেগুলো যাচ্ছে জামশেদপুরের ট্রেন ওদিক দিয়েই যায়, পুরুলিয়া পর্যন্ত যাওয়ার অনেক ভালো ভালো ট্রেন আছে, ধানবাদ যাওয়ার জন্য ট্রেন আছে, সেগুলো কোনো অসুবিধা নেই। সেখানে টোটো, অটো সবই চলে, বাস। আপনি একটা শিকার উৎসবের কথা বলছিলেন। হ্যাঁ, ওখানে শিকার উৎসব হচ্ছে যে একটা দিনে হয়, সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিনে শিকার উৎসব হয়। ওটা খুব একটা বড় উৎসব ট্রাইবেলদের মধ্যে। সে ট্রাইবেলরা আসে উড়িষ্যা থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে, বিভিন্ন ট্রাইবেল তারা লোক আসে, শিকার টিকার করে, শিকার করে ওরা ওখানে বসে খাওয়া দাওয়া করে। ও 2 দিন আগের থেকে আসে, এসে ওরা যেদিন হয় তার আগের দিন শিকার করে রাত্রে, যেদিন শিকার হয় সেদিন এসে দুপুরবেলা ওরা সব জায়গায় যে গ্রুপ তারা এক জায়গায় বসে, মানে কমিউনিটি রান্নাটা এক জায়গায় করে ওরা সব বসে খায়। তো ওই দিনে মজা হচ্ছে যে ওই দিন ওই পাহাড়ের উপরে কোনো মেয়েকে অ্যালাউ করা হয় না, বাইরের মেয়ে কেউ যেতে পারে না, ওদের মেয়েরাও বাইরে বেরোতে পারে না। কিন্তু বাকি ওখানে থাকে, পুলিশ থাকে, ডাক্তার থাকে, ফায়ার ব্রিগেড থাকে, সবাই থাকে, ম্যাজিস্ট্রেট থাকে, যাতে করে কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম না হয়। তো এইটা আমার দেখে মনে হয়েছিল যে হোয়াই দিস ডে, এটা সম্পূর্ণ অহিংস দিন, বুদ্ধ পূর্ণিমা, সেদিন শিকার করা হবে এবং গভর্নমেন্টের লোকজন বসে তাদেরকে পাহারা দিয়ে শিকার করাবে, এটা আবার কী ধরনের নৈতিকতা? এ তো হতে দেওয়া উচিত না। শিকার তো তখন ব্যান হয়ে গেছে। না, ব্যান হয়নি না। তো এটা যাই হোক, তো এটা ছিল, ওইটা ছিল মানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন একটা ছিল, কিন্তু এনফোর্সড হয়নি। তো সেটা আমার কাছে খুব মানে মনে হয়েছিল যে কেন হয়। তা আমি ওদের জিজ্ঞেস করেছিলাম, যারা লোকাল লোক, যে কেন তোমরা এই দিনটাই কেন পছন্দ করলে। তা আমি অনেকজনের সাথে কথা বলে যেটুকু বুঝেছিলাম যে বুদ্ধিজম এগিয়ে আসছিল বিহারের দিক থেকে এগিয়ে আসছিল, তখন সেটাকে রেজিস্ট করার জন্যে ওরা ওই দিনটাকে বেছে নেয়, বেশি রক্তপাত করে, এটা হচ্ছে ঘটনা। আর এমনি ওখানে লিটারেসি রেট ভালোই, ছড়ানোটা আটকানোর জন্য, সেটাই বলছেন। সেটা আটকানোর জন্য ওইটা করেছে। তো ওরা ওখানে বসে করতো, তারপরে ওটা ওদের বিচার টিচারও কী সব করে টরে, যাই হোক সে তাদের ব্যাপার। তো ওখানে লিটারেসি রেট, পরে গভর্নমেন্ট যেটা অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রাম নিয়েছিল তাতে ভালো রেজাল্ট পেয়েছি, আমি ছিলাম তখন। তো তাতে আমি বিভিন্ন সেন্টার যেতাম রাতের দিকে ঘুরতে, তো দেখেছি ওদের মধ্যে একটা উৎসাহ আছে, যদিও কম লেখাপড়া তারা শিখেছে, একটু লিখতে পড়তে পারে, একটু বইটই, কিন্তু উৎসাহটা ছিল। সেটা যদি আমরা আরও প্রমোট করতে পারতাম তাহলে ভালো রেজাল্ট আসতো। এই আমাদের আমার অভিজ্ঞতা সব জায়গায় ভালো। এবার একটু অন্য বিষয়ে যাই, কারণ দীর্ঘদিন তো আপনি সরকারি চাকরি করেছেন, বড় পদে, মানে প্রশাসনের বড় পদে চাকরি করেছেন, তার বিরাট অভিজ্ঞতা আছে। কিন্তু সে ছাড়াও আপনার তো একটা বেশ অন্যরকম দিক আছে, সেটা আপনার সাহিত্যের দিক। আপনি অনুবাদ সাহিত্যের সঙ্গে যুক্ত কত বছর ধরে? চাকরি করার সময় থেকেই? হ্যাঁ, আমি অনুবাদ সাহিত্যের সাথে অনেকদিন ধরেই যুক্ত। আমি নিজের লেখাও আমার আছে, আর আমি অনুবাদ সাহিত্য আমি করি। এবারে কেন করি, অনুবাদটা আমি কেন বেছে নিলাম, আমি যেটা দেখেছি বাঙালি পাঠকদের মধ্যে তারা অনেকের নাম শুনেছে, মোপাসার নাম শুনেছে, অস্কার উইল্ডের নাম শুনেছে, এরকম আমরা অনেক লেখকের নাম আমরা মানে বাঙালিরা শুনেছেন, কিন্তু অধিকাংশ বাঙালি ওদের কারোরই লেখা অনেকেই পড়েননি। কেন পড়েননি? তার সেটা কি ইংরেজি জ্ঞানের অভাব, না আমরা সেরকম সৃষ্টি করতে পারিনি বলে
তারা ইংরেজি জ্ঞান না, ইংরেজিতে পড়লেন না, কিন্তু সেটা তো পড়া যেতে পারতো। আমি সেই জন্যই যে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেবো বলে আমি অনুবাদ সাহিত্যটাকে চুজ করেছিলাম। এবং আমার প্রথম বইটা ছিল আমার খুব প্রিয় বই, সেটা ছিল অস্কার ওয়াইল্ডের একটা বই। অস্কার ওয়াইল্ড মানে যার লেখা গল্প হচ্ছে সেই সেলফিশ জায়ান্ট। তো সেই গল্পটা অনেকেই জানে, দেখেছি আমি, কিন্তু তার আর দ্বিতীয় লেখা কেউ পড়েনি। আর অস্কার ওয়াইল্ডের খুব ভালো লেখাটা হচ্ছে পিকচার অফ ডোরিয়ান গ্রে। অস্কার ওয়াইল্ড নিজে এসব হাত দেখায় বিশ্বাস করতেন না, কিন্তু কিরো তখন, কিরো সমসাময়িক, তো কিরোকে উনি বললেন যে আমি কিরোকে একদিন হাত দেখাবো। অস্কার ওয়াইল্ড তো তার কাছে গিয়ে বসে হাত দেখাবেন না, তো বললো আমি পর্দার পিছনে থাকবো, পর্দার পিছন থেকে আমি ওখানে হাতটা দেখাবো। তো কিরোর কী করার আছে, কিরো হাত দেখেছেন জায়গা ওইখান থেকে পিছন থেকে। তা উনি বললেন যে দেখো তুমি সাহিত্যে অনেক নাম করবে, কিন্তু সাহিত্যে তোমার পতনও হবে, যে লোকের খাটতে হতে পারে। তো তখন সেটা কারোরই বিশ্বাস হয়নি। তারপরে পরে উনি পিকচার অফ ডোরিয়ান গ্রেটা লিখলেন। পিকচার অফ ডোরিয়ান গ্রে লেখার পরে সেটা নিয়ে কেস হয়, অশ্লীলতার দায়ে তাকে জেল খাটতে হয়েছিল। তার শরীর খারাপ হয়ে যায়, খুব সুপুরুষ ছিলেন দেখতে উনি। তারপরে আবার একবার কিরোর সাথে দেখা হয়, কিরোকে উনি হাত দেখালেন। কিরো প্রথম দর্শনে, কিরো তো বহু লোকের হাত দেখছেন, উনি এমনকি মর্গে গিয়েও হাত দেখতেন, খুনি লোকের হাত কীরকম হয় দেখতে, জ্ঞান বাড়াবার জন্য। উনি হাতটা দেখেই বলেন যে আচ্ছা আমি তোমার হাত তো দেখেছি আগে কোথাও। তখন অস্কার ওয়াইল্ড স্বীকার করেছিলেন। তো যাই হোক, ওইখান থেকে আমি শুরু করেছিলাম। পরে আমি অনেক যত ছোট গল্প মানে ডান হাতে বা হাতে যা পেয়েছি আমি করেছি, এবং যেখানে খুশি লেখা বেরিয়েছে আমার। তো সম্প্রতি আমি শেষ করে এবছরই আমার অনেকগুলো লেখা বেরিয়েছে। প্রাচীন গ্রিসের গল্প, টেলস অফ এনিসেন্ট গ্রিস, ওটা বাচ্চাদের জন্য। তারপর করলাম মানুচি বলে একজন ভদ্রলোক ইটালি থেকে এসেছিলেন, তিনি এখানে এসেছিলেন মোগল পিরিয়ডে, তিনি 4 জন মোগল সম্রাটকে দেখেছিলেন। তো এটা আমার কাছে মনে হচ্ছিল একটা অসম্ভব ব্যাপার, 4 জন মোগল সম্রাটকে একজন লোক কী করে দেখবে। তো আমি পড়ে দেখলাম যে না, হয়েছিল। তখন শাহজাহান শেষ অবস্থায় তিনি তাকে বন্দি করে রাখা হয়েছে, তাকে দেখেছেন উনি, দেখেছেন মানে তার সাথে কাজও করেছেন কিছুদিন। তারপরে দারাশিকোর সাথে করেছেন তার ছেলে, দারাশিকো বেশি দিন সম্রাট ছিলেন না। তারপরে আওরঙ্গজেব সাথে কাজ করেছেন, ওর সাথেও কাজ করানোর ইচ্ছে ছিল না, কোনো দেখা সাক্ষাৎ হয়েছে, তবে চিনতেন। কিন্তু আওরঙ্গজেবের ছেলে শাহ আলম ওয়ান তার খুব বন্ধু ছিল। তো এইভাবে ওর 4 জনের সাথে দেখা হয়েছিল, প্লাস শিবাজি অ্যান্ড সম্ভাজি, তাদের সাথে দেখা হয়েছিল। তাই বইটা একটা হিস্ট্রিতে এর নাম পাওয়া যাবে, মানুচি, নিকোলাও মানুচি। আরও একটা বই আমি করেছিলাম, এই বইটা আমি গত বছর করেছি। এবছর যেটা করেছি সেটা হচ্ছে দ্য লিটল প্রিন্স। খুব মানে এই বইটা বিখ্যাত বই। তো সেটা আমার তৈরি হয়ে গেছে, বাংলাদেশে চলেও গেছে। আর এবারে যেটা আমি করছি সেটা হচ্ছে যে হুমায়ুন, সম্রাট হুমায়ুনের বোন, মানে বাবরের মেয়ে হচ্ছে গুলবদন বেগম, আর হুমায়ুন হচ্ছে তার ছেলে, বাই ডিফারেন্ট মাদার্স, মা আলাদা বাবা এক। তো ওই বইটার নাম হচ্ছে হুমায়ুন নামা, এটার নাম ইতিহাসে পাওয়া যায়। তো ওই বইটা আমি সম্প্রতি শেষ করেছি, কিন্তু এখনও পাবলিশারকে দেওয়া হয়নি, আমার কাছে পড়ে আছে। এছাড়া একটা খুব উল্লেখযোগ্য বই আমি করেছি, লোকে শুনলে হাসে এবং আবার বলে রেগে যায়। সেটা হচ্ছে ইতালিতে একজন সাহিত্যিক ছিলেন, তার নাম হচ্ছে বোকাচিও। বোকাচিওর লেখা একটু অন্য ধরনের। মানে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে সত্যের জয়, মিথ্যার পরাজয়। তারপরে ভালো যে ভালো কাজ করবে সেই ভালো হয়, তাকে পুরস্কৃত হয়, যে খারাপ কাজ করে তার শাস্তি হয়। স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ভালোবাসা, পবিত্র সম্পর্ক, এইসব আমরা শুনে এসেছি। তো বোকাচিও একটু ঘুরিয়ে দিলেন। বোকাচিও একটা বই ছিল, সেই বইটার নাম হচ্ছে দ্য ডেকামেরন। মানে একটা জায়গায় আমাদের যেমন করোনা, ওইরকম প্লেগ হয়েছিল। প্লেগে 6টি ছেলে 4টি মেয়ে তারা বেরিয়ে যায় বাঁচবে বলে। তো যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে। তো নিজেদের মধ্যে গল্প করার জন্য, সময় কাটানোর জন্য ওরা 10টি করে গল্প বলে। তারা 10 × 10 মানে 100। তো ওই ডেকামেরন, ডেকা মানে 100ই বোধহয় আসছে, কীরকম নামটাও হবে, ইটালিয়ান নেম। তো ওইখানে ওই বইটা একসময় হয়েছিল কি, মানে এতই মানে উনি মানে প্রথার এগেনস্টে গেলেন, বিশ্বাসের এগেনস্টে গেলেন, যে ওর বইটাকে ব্যান করে দেওয়া হলো। শুধু ব্যান নয়, বলা হলো এই বইটা দেখলেই পুড়িয়ে দেওয়া হবে, এরকম তার পানিশমেন্ট। তো সেই বইটা 250 বছর ধরে কোথাও পড়েছিল, তো কেউ সেটাকে খুলবার সাহস পায়নি। তো যাই হোক,
সেইটা আমার হাতে আমি পাই, পেয়ে তার থেকে আমি সিলেক্ট গল্প আমি কিছু করে দিই। সেটাও আছে আমার, প্রেম ও প্রতারণা বইটার নাম। তার দু একটা গল্প নবকল্লোলেও বেরিয়েছে, বিভিন্ন জায়গায় বেরিয়েছে। তো এই তারপরে নানা রকম আমি করি, বিভিন্ন ছোটদের গল্প, বড়দের গল্প সবই করি, বিভিন্ন লেখকের। রাশিয়ান, নির্দিষ্ট প্রকাশক আছেন? না, নির্দিষ্ট কেউ নেই, যে যেমন বলে, যে যেমন চায়, বাংলাদেশ চায়, ইন্ডিয়াতে চায়, যেমন ত্রিপুরা পাবলিশার চায়, যে যেমন চায় আমি দিয়ে দিই। তারপরে ছোটো ছোটো সাহিত্য পত্রিকাতেও বেরোয়, শারদীয়াতেও আমার লেখা বেরোয়। মানে এই অনুবাদ সাহিত্য মানে প্রকাশকরা বেছে দেন বই, না আপনি নিজে থেকেই বেছে আমি নেন? ঠিক করি, কারণ আমাকে অর্ডার দিলে হবে না, তাহলে আমার তো মানে হবে না, আমার স্বাধীনতা থাকবে না, আমাকে তার কথা অনুযায়ী চলতে হবে, সেটা আমি করতে পারবো না। আমি দেখি সাবজেক্ট ম্যাটার ঠিক আছে কিনা, আমি করতে পারবো কিনা, তবেই আমি হাত দিই, এবং আমি নিজের মতো স্বাধীনভাবেই করতে চাই। তা আগামীতে কি পরিকল্পনা আছে আপনার? আগামী দিনে এখন এইটা করি, তারপরে আবার দু একটা বই আছে, দেখা যাক কী কোনটা হাতে আসে, কোনটা করি, এখনও ঠিক করিনি। আগে এইটা হুমায়ুননামাটা আগে কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার তো করবো নিশ্চয়ই। আর আপনার এই যে দীর্ঘ যে সরকারি চাকরির এই যে অভিজ্ঞতা, এগুলো এটা নিয়ে কোনো কিছু লিখতে ইচ্ছে করে না? ওটা নিয়ে নেই, কারণ এর পাঠক হবে না। করা যায় কিন্তু ও পাঠক হবে না, ওরকম কাজ করে লাভ নেই। কেন, পুলিশ অফিসাররা তারা তাদের কেস নিয়ে যে এত বই লিখেছেন, সেগুলো তো বেশ জনপ্রিয় হয়েছে। হ্যাঁ, তাদের সেরকমভাবে তারা লিখতে পেরেছেন, তারা ক্রাইম হিস্ট্রি লিখতে পেরেছেন বা কিছু লিখেছে, লিখতে যে কোনো জিনিসই ভালো করে মোড়কটা ভালো তৈরি করতে পারলে ভালো হয়। না, আমার ওইটা কোনো ইন্টারেস্ট লাগে না, আমি এই ব্যাপারে ইন্টারেস্টেড। মানে যদি আমি অনুবাদ সাহিত্যটা আমি করতে চাই। আর সরকারি প্রশাসনিক পদে কাজ করতে গেলে যে রাজনীতিবিদদের সঙ্গে তো একটা সবসময় মুখোমুখি সংঘর্ষই বলুন, সম্পর্কই বলুন, একটা চলতে থাকে। তো সেক্ষেত্রে কি মনে হয় যে এই প্রশাসনিক পদের এই কাজটা, যেটা যদিও আমরা আইএএস, WBCS এই চাকরিগুলোকে খুব উচ্চ স্তরে রাখি, কিন্তু বাস্তবে কি এগুলো ঠিক ততটাই লোভনীয়? আপনার প্রশ্নটা বলবো, আপনি $1 মিলিয়ন কোশ্চেন করেছেন আমাকে। এই জন্য বলবো যে মানে আমরা যে কাজ করি তাতে আমাদের সবাই, আমিও নিজে যখন ঢুকেছি মনে হয়েছে যে এদের সাথে আমাকে কাজ করতে হবে, যা বলবে তাই শুনতে হবে। আমি নিজের একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। ব্লকে আমি যখন ছিলাম, আমার ব্লকে একটা কমিটি আছে, তো সেই কমিটি, ওয়েলফেয়ার কমিটি বলে সেটাকে, ওই বিভিন্ন জলের কাজ কোথায় হবে, কোথায় রাস্তার কাজ হবে, ওগুলো ডিসাইড করে। ওই ব্লকটা ছিল 2জন MLA-র ব্লক, কোনটাই সাউথ কোনটাই নর্থ। তো 2জন MLA তো আছে, আরও অন্যান্য মেম্বার আছে, আর আমি তো থাকবোই, বিডিও হচ্ছে তার আবার কি এক্সিকিউটিভ অফিসার। তো আমি একবার জুনপুট বলে একটা জায়গা আছে, ওই যেখানে আপনাকে বললাম দারিয়াপুর, ওইখানে জুনপুট, ওখানে গেছি। ওখানে রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা মানে সিডাইক, ওই সমুদ্রের জলটা এসে যাতে চাষের জমিকে না ভাসিয়ে দেয়, সেজন্য ডাইকটাকে উঁচু করা হবে। মে মাস। তো আমার এসেইকে বলেছি, সাব স্টেশন ইঞ্জিনিয়ারকে বলেছি আপনি চলে যাওয়ার আগে আমি এক সময় যাবো। তো ওরা কাজ করছে। আমি এরকম 9টার সময়, 9:30টার সময় গেছি, গরমকাল। গিয়ে গাড়ি তো যাবে না, আমি ওটা দূরে দাঁড়িয়ে আছি, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তারপরে গিয়ে দেখি যে উনি আছেন, আমাদের সাব স্টেশন ইঞ্জিনিয়ার আছেন, আরও লোকজন আছেন। দাঁড়িয়ে থেকে আমি বললাম যে একটু জল পাওয়া যাবে, একটু জল দেখুন না, একটু কোথাও পাওয়া যায়। তো বললো যে এখানে আর কোথায় জল পাবেন, তো লোনা জল। তো দেখলাম যে একটা গ্রাম সামনেই, একটু দূরে একটা, ওটা মেচুয়াদের গ্রাম, ওখানে ওরা ওই মানে কী বলে শুকনো মাছ করে আর কি, সেই মেচুয়াদের গ্রাম। তাহলে ওখানে বলুন না, ওদের কলটল থাকলে আমাকে একটু জল খাওয়ালে। তো আমার যদি না পাওয়া যায় তাহলে ডাব কিনে নিয়ে আসুন, পয়সা নিয়ে যান, ডাব কিনে আনুন। তো গেছে, তারপরে ডাব চেয়েছে। তো ডাব যাওয়ার পরে বলেছে না, আমরা তো ডাব বিক্রি করবো। তখন যে গেছিলো আমার পিওন, লোকটির নাম হচ্ছে শশাঙ্ক, আমার আজও মনে আছে। তো গিয়ে খুব চালাক স্মার্ট লোক, ওই ঠিক আছে তাহলে বিডিও সাহেবকে গিয়ে বলি যে এখানে লোকেরা বিক্রি করবে না আপনাকে। আমি বলে এসেছি স্যার, ঠিক করেছো। তখন দেখলাম যে খানিক পরে 5-6জন লোক আমার কাছে চলে এলো, বলে স্যার আপনি আবার একটু চলুন, আমাদের ওখানে বসবেন, এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। তা চলুন। তো গিয়ে ওদের ওই দড়ির খাট হয়, দড়ির খাটে আমাকে বসিয়েছে। বসিয়ে দেখলাম একটা লোক তরতর করে গাছে উঠে গেল, গিয়ে এক কাঁদি ডাব পেড়ে আনলো, দিয়ে গ্লাসে কেটে সবাইকে খাওয়ালো। তাহলে এটা কী হলো, আপনারা টাকা নিলেন না, আবার এখন যে ডাব খাইয়েছে সবাই, কেন? বলছি স্যার কেন, এই আপনি হচ্ছেন প্রথম ভিডিও যে আমাদের গ্রামে এসেছে। তা বললাম যে সেটা না হলো, কিন্তু আপনারা জল কোথা থেকে খান? বলছে ওই যে দেখছেন ডোবাটা, ওখান থেকে।
তো বললে বিশ্বাস করবেন না, আমার মাথা নত হয়ে গেছিলো যে আমরা কী রকম সমাজে বাস করি, এখনও লোকেরা আমাদের ডোবার জল খায়। তা আমি বললাম যে আমি তখনই ডিসিশন নিলাম যে আমি উইদিন 7 days আমি এখানে কল বসাবো, একটা টিউবওয়েল। আমি ওই দিনে অফিসে ফিরে এসে একদম মানে এক্সিকিউশন অর্ডার দিলাম যে 7 দিনের মধ্যে বসাতে হবে, যে কোনো কন্ট্রাক্টরকে বলে করাও, যা টাকা লাগবে যা হবে হবে। তো ওর মধ্যে আবার প্যাচ আছে, আমাকে অ্যাপ্রুভেল নিতে হতো ওই লোকটির আগে আমাদের কমিটির, আমি তো নিইনি। তারপরে কমিটির মিটিং হচ্ছে, 2 জন এমএলএও আছে। আমার তখন একটু ভয় লাগছে যে আমাকে তো যা তা বলবে। তা বললাম যে দেখুন, আমি প্রথমেই বলি যে আমি কিন্তু একটা কাজ করে ফেলেছি। তো কী কাজ করেছেন? তো আমি বললাম যে আমি এই কাজ করেছি, এবং তারা ডোবার জল খায় শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি কিন্তু টিউবওয়েল বসিয়ে দিয়েছি। তো ওখানে একজন এমএলএ, উনি প্রায় আমার বন্ধু মতো হয়ে গেছিলেন। তো আরেকজন হচ্ছে একটু সিনিয়র। তো বলে আচ্ছা আপনি কি ওই টিউবওয়েলের জল খেয়েছেন? আমি বললাম না, খাইনি। বলে কোনো দিন কি খাবেন? আপনার মনে তো হচ্ছে না। বলে তবুও কিন্তু আপনি বসিয়েছেন, আপনি তো খুব ভালো কাজ করেছেন, অতএব নিয়ে কিচ্ছু একটা কথা বলবেন না, আপনার অ্যাপ্রুভড। তো যদি সম্পর্ক ভালো থাকে সবই হয়। কোনো দিন তারা আমার কিন্তু কোনো অসুবিধা আমার কাজ করতে কোনো দিন হয়নি। আর আপনি তো যখন কাজ করেছেন তখন বামফ্রন্ট আমল ছিল? হ্যাঁ, সবটাই। আর এই আমলের কাজ তো না, আমি এই আমলে কাজ করিনি, আমি বামফ্রন্টের আমলেই কাজ করেছি। তখন ওই রাজনৈতিক চাপ কীরকম ছিল? রাজনৈতিক ও ছিল, কিছু উটকো নেতা, সেগুলো আসলো, বড় নেতারা কোনোদিন আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি। কোনোদিন তো বললাম তো এমএলএ আমার বন্ধু ছিল, আমি আবার কলকাতায় এসেছি, ওনার সাথে আমার দেখা। তো বললো যে কী করবেন? বললাম আমি চলে যাবো ফিরে কোনটাই। বললো আপনি কোনটাই ফিরবেন না, আপনি আমার সাথে এমএলএ হোস্টেলে আসুন, উনি এমএলএ হোস্টেলে থাকবেন। বলে আমি বললাম আপনি তো গেলে কোথায় থাকবেন? বললো আমার অনেক থাকার জায়গা আছে। ঠিক এই কথা বললেন, দিয়ে আমাকে চাবি দিয়ে ওনার রুমে বললো ক্যান্টিনে আপনি যা খুশি খাবেন, আপনি যতদিন খুশি থাকবেন, আপনি চলে যাবেন কোনটাই, আমি বুঝে নেবো। তো সেরকম ছোটো নেতা করেছে, 2-1টা করবে ওরা, কিন্তু তেমন কিছু রিমার্কেবল নয়, এমনি বোঝালে বুঝতো। কারণ বড় নেতারা যদি বোঝে যে আমার ইন্টেনশন ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হয়নি আমার। আমরা যে রাজ্যে থাকি সে রাজ্যের শহরের একটা অংশে আমরা থাকি, আর সেই বিরাট রাজ্যের কোথায় কি হয়ে চলেছে তার কতটুকু খবর আমরা রাখি। আজকে তার খুব সামান্য অংশই আমরা জানতে পারলাম। আরও অনেক বেশি সময় পেলে হয়তো আরও অনেক গল্প আমরা শুনতে পেতাম। গল্প বলবো না, বাস্তব ঘটনা, জীবন দিয়ে অভিজ্ঞতা যে রসদ চুনিলাল মুখার্জি তার জীবনে পেয়েছেন, সেই অভিজ্ঞতার কিছুটা উনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। এবং আমরা দেখলাম যে আমাদেরই রাজ্যের বিভিন্ন জেলায় কীরকম অপরিসীম দারিদ্র্যের মধ্যে মানুষ থাকে, কত রকম কুসংস্কারে সেই তাদের জীবন ঘিরে থাকে। এর জন্য জানি না আমাদের লজ্জা পাওয়া উচিত না দুঃখ পাওয়া উচিত। হয়তো কেউ কেউ আমরা দুঃখ পাবো, এবং দুঃখ পেয়ে এই মুহূর্তে হয়তো শুনতে শুনতে দুঃখ পাবো, তারপরে সেটা ভুলেও যাব। যাই হোক, আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি, এবং শেষ করার আগে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার অনেক অভিজ্ঞতার ঝুলি আমাদের সামনে খুলে দিলেন। তার থেকে আমাদের সামান্যতম যদি আমরা শিক্ষা নিতে পারি, হয়তো আমাদের এই রাজ্যের কিছু উন্নতি হবে, আমাদের এই দেশের কিছু উন্নতি হবে। জানি না শেষমেশ কী হবে। স্যার আপনার অভিজ্ঞতায় এবং জ্ঞানে আপনি তো একজন বটবৃক্ষ, আপনাকে দেওয়ার মতো তো আমাদের কিছুই নেই। শুধু এই সামান্য চারাটুকু দিলাম আমাদের শ্রদ্ধা আর ভালোবাসার চিহ্নস্বরূপ। এরকমই আরও চোখ খুলে দেওয়া পর্ব নিয়ে গপ্পসপ্প, কিছু গল্প, কিছু মনের কথা আবার হাজির হবে আপনাদের সামনে। সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করুন, আর দেখতে থাকুন গপ্পসপ্প, কিছু গল্প, কিছু মনের কথা। যদি আপনি সিরিয়াস আলোচনা শুনতে ভালোবাসেন, সিরিয়াসলি ভাবতে ভালোবাসেন। নমস্কার।